সাবেক আইজিপি বেনজিরের দায় সরকার নেবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল গেল ডিবি। গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে, অভিমত বিশিষ্টজনদের। দেশি বিনিয়োগকারীদের বিদেশে পাড়ি জমানো অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলের 14টি উপজেলায় পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা, সুপেয় পানির জন্য হাহাকার 30 লাখেরও বেশি মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের কর্মকাণ্ডের দায় তার নিজেকেই নিতে হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বেনজিরের কাজের দায় পুলিশ বাহিনী নেবে না, তবে তিনি দোষী কিনা সেটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। বেনজির দেশ ছেড়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই। সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্ত করবে ভারত। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাইলে করা হবে। এই হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে ভারত সরকারই ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন কাঠমান্ডু হয়ে অন্য কোনো দেশে চলে যেতে পারেন। তিনি জানান, পলাতক কয়েক আসামিকে ধরতে সাহায্য চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশ। সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের একথা বলেন। হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একটি দল নেপাল গেছে। প্রতিনিধি দলে ডিবি ছাড়াও পুলিশ সদর দপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। এর আগে হারুনের নেতৃত্বে ডিবির একটি দল কলকাতা গিয়েছিল আনোয়ারুল আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে। 28 মে রাতে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে 3 থেকে 4 কেজি মাংসের টুকরো উদ্ধার করে কলকাতা পুলিশ। এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে, তারপরে বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার সে তথ্যটা আমাদের রয়েছে, এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা ইয়েতে যাচ্ছি। গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে বলেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, সরকার ঘনিষ্ঠরা দেশের ব্যাংক ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকার ব্যক্তি শীর্ষ ঋণ খেলাপি। প্রস্তাবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় বক্তারা আরও বলেন, কম প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় নয় এমন প্রকল্প গ্রহণের কারণেও দেশে ডলার সংকট তৈরি হয়েছে। অস্বাভাবিক হারে বাড়ছে মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণের বোঝা। দেশে ব্যাংকিং খাতে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটি টাকা। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মূল্যস্ফীতির চাপে স্বল্প ও সীমিত আয়ের মানুষ সংসার চালাতে পারছেন না। সাবেক আইজিপি বেনজির ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার নিয়েও সংশয় প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি। এই মাতৃকর জনগণকে দিতে হচ্ছে মূল্যস্ফীতির কারণে। সংসার চলে না মানুষের। বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে, তখন আমরা কিন্তু কেউ সংশয় মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা, আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহ বাচ্চুকে এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি, কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তারা যে টাকা নিয়েছেন, খরচ করেছে, সে সম্পর্কে কোনো বিচারের জায়গায় যেতে পারেনি। বিদেশি বিনিয়োগকারী দূরে থাক, দেশি বিনিয়োগকারীরাই পাড়ি জমাচ্ছেন বিদেশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা গেছে 2022 সালের তুলনায় 2023 সালে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় 18%। একই সময় দেশ থেকে বিদেশে পুঁজি নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় 14%। এটিকে অশনি সংকেত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশে গণ অসন্তোষ এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। উচ্চ মূল্যস্ফীতি, ক্রমহ্রাসমান রিজার্ভ আর দুর্বল ব্যাংকিং খাত নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থা দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নানা পদক্ষেপেও বাগে আনা যাচ্ছে না অর্থনৈতিক স্থিতিশীলতা।
এর মধ্যেই আরেক দুঃসংবাদ দিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, গেল বছর দেশে বৈদেশিক বিনিয়োগ এসেছে 396 কোটি 98 লাখ ডলার, যা তার আগের বছরে ছিল 482 কোটি 73 লাখ ডলার। একই সাথে চিন্তার ভাঁজ ফেলেছে দেশ থেকে বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে মুখ ফেরানোর জন্য নীতি সহায়তা ও এর বাস্তবায়নকেই দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন, খরচ বেড়েছে ব্যবসা পরিচালনায়, যেখানে খরচ বাড়লে নতুন বিনিয়োগের আশায় গুড়েবালি, বাড়বে না কর্মসংস্থানও। আমরা তো আমাদের দেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করতে পারছি না, তারাই বিদেশে গিয়ে বিনিয়োগ করছে। তাহলে আমরা কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের দেশে আনবো? বিদেশি বিনিয়োগ আনবার জন্য কত সুন্দর সুন্দর নীতি, কত সুন্দর সুন্দর কথা, কিন্তু এটা কিন্তু কোনো বাস্তব প্রয়োগ নাই। আপনি যদি বিনিয়োগ বোর্ডে যান, ওনারা নিজেদেরকে বলেন যে ওয়ান স্টপ শপ, কিন্তু আপনি বিদেশি বিনিয়োগকারীদের জিজ্ঞাসা করেন, তারা বলবে এটা ফুল স্টপ শপ। অবভিয়াসলি যারা ব্যবসা করতে যায় তারা ইন্টারেস্টটা লো ইন্টারেস্টই চায়, যাতে লোনটা নিতে, যাতে তাদের রিপেমেন্ট করতে সুবিধা হয়। এখন যেহেতু বেশি মাত্রায় হলে স্বাভাবিকভাবেই লোন নিতে অনাগ্রহী হবে এবং বিনিয়োগও স্বাভাবিকভাবে কমে যাবে। নানা অসন্তোষের মধ্যেই পেশ হতে যাচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার 53তম বাজেট, যেখানে জিডিপি প্রবৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে 6.75%। এমন বাস্তবতায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে উৎপাদনশীল খাতে সুদের হার নির্দিষ্ট করে দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। আমরা দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারছি না, বরঞ্চ আমরা ব্ল্যাক মানিকে সাদা করার নীতি নিয়ে টাকা পাচারকারী এবং কর ফাঁকি দিচ্ছে যারা, তাদেরকে উৎসাহিত করছি। গভর্নমেন্টের এইসব পদক্ষেপের কারণে আনএমপ্লয়মেন্ট এবং গণ অসন্তোষ সৃষ্টি হতে পারে, এমনকি পলিটিক্যাল প্রবলেমও সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে সবার আগে লাল ফিতার দৌরাত্ম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি উপজেলার 30 লাখেরও বেশি মানুষ প্রতিদিন সংগ্রাম করে সুপেয় পানির জন্য। ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্ভোগ আরও বেড়েছে তাদের। এসব এলাকার পানিতেই মাত্রাতিরিক্ত লবণাক্ততা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সংকট মোকাবিলায় বৃষ্টির পানি ধরে রাখতে বাড়ি বাড়ি পানির ট্যাঙ্ক বিতরণ করা দরকার। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের কারণে ডাল ভাতের সংকট ছাপিয়ে সুপেয় পানির জন্য হাহাকার চলছে খুলনার উপকূলীয় এলাকায়। সুপেয় পানির জন্য এক লাইনে দাঁড়িয়েছেন ধনী ও দরিদ্ররা। পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দিতে হচ্ছে নারীদের। ভাত না খেয়ে থাকা যায়, কিন্তু পানি না খেয়ে থাকা যায়। আমাদের জায়গাটা কলও নেই, আমাদের এই জায়গাতে 1 কিলোমিটার যাইতে হয় একটু পানি আনতে, বাচ্চা কাচ্চার খাওয়া গেলে। নদীর সাইডে একটা চাপকাল ভালো পানি ওঠে না, আর আমরা খাতেও পারিনি। আমাদের ভ্যানে করে যাই ও মন্দির বিলি যাই, যেখানে একটু মিষ্টি পানি পাবো গরমের সময় সেইখানের থেকে আনবো। আনিতে আসমানের পানি যদি পড়ে, বৃষ্টির পানি, তাই ছাড়া আমাকে বোরাতে কোনো ভালো পানি চলে না। আমের গায়ে এখানে কোনো পানির কোনো ব্যবস্থা না। আমরা ওই এখানতে 1 কিলো যাইতে হবে, নিদা বাচ্চা কাচ্চা থই যাইতে হবে ওই পাড়া পাই নানতে, ওখানতে পানি নিয়ে আসতে হবে। আমার গায়ে আইনি তারপর খাইতে হবে। চাল, ডাল, তরকারি, মাছ কিনে খাচ্ছি, জলও ব্যাডে কিনে খাচ্ছি। ঘরে পানি ঢুকে গেছে, ঘরে খাওয়ার পানি নেই। সরকারের কাছে দাবি জানাই যে আমাদের খাওয়ার পানির ব্যবস্থা করতে। আমাদের একটু পানির ট্যাঙ্কি দরকার, পানির প্রয়োজন খুব। পানি না খেয়ে থাকা যায় না, এই রোদে আমরা এই দূরত্বে পানি নিতে আসি। পানির লবণাক্ততা দূর করতে এসব এলাকায় চলমান রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প। শেষ হলে সুপেয় পানির সংকট দূর হবে বলে আশা তাদের। পানিবাহিত রোগে কারো মৃত্যু না হওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা। পানিবাহিত কোনো রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বা পানির সংকট এইভাবে এখনো পর্যন্ত এইভাবে দেখা দেয়নি। এবং এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে মানুষজন আরও বেশি উপকৃত হবে, নিরাপদ খাবার পানির সুবিধা পাবে। লবণাক্ততার পাশাপাশি আর্সেনিক ও আয়রন সমস্যাও প্রকট উপকূলীয় এলাকায়। খানা তালিকা অনুযায়ী পানির ট্যাঙ্ক বরাদ্দের দাবি জনপ্রতিনিধিদের। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে। ভেঙেও পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো জায়গায় ফসল আছে, কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। চারদিকে থই থই পানির মধ্যে খাবার পানি খুঁজে ফেরে দুর্গতরা। ঘরে ঘরে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন উপকূলীয় এলাকার মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন,
খুলনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাজেহাল, সীমিত আয়ের মানুষ আর চলতে পারছে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে খেলাফত মজলিস। অনুষ্ঠানে নেতারা বলেন, সবকিছুর দাম বাড়লেও নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা মানুষের পকেট লুটে নিচ্ছে। দলীয় পরিচয়ে বেড়ে ওঠা এসব অসাধু ব্যবসায়ীরা ছাড় পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আসছে বাজেটে ভর্তুকি কমিয়ে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপাতে চায় সরকার। অবিলম্বে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানান খেলাফত মজলিসের নেতারা। 2 কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ক্যাম্পেইন হয়েছে সারা দেশে। চট্টগ্রাম জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় 13,77,179 শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। কর্ণফুলী উপজেলার বড় উঠান স্বাস্থ্য কেন্দ্রে এর উদ্বোধন করেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার হামিদুল হক খন্দকার বিভিন্ন বয়সের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান। জেলা প্রশাসক ও সিভিল সার্জন এই সময় উপস্থিত ছিলেন। নাটোরে প্রায় 2.5 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। নওগাঁর উকিলপাড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। রাঙামাটির 85,860 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে ক্যাম্পেই হয় বিভিন্ন কেন্দ্রে। মানিকগঞ্জে সদর উপজেলার গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডক্টর মুকসেদুল মোমিন। খাগড়াছড়িতে 936টি কেন্দ্রে ও 10টি স্থায়ী কেন্দ্রে 1,09,767 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। বেনাপোল থেকে মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যাত্রীবাহী ট্রেন। সকালে 500 যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, মোহাম্মদনগর ও দিগরাজ স্টেশনে যাত্রা বিরতির পর মোংলায় পৌঁছাবে। বেনাপোল থেকে মোংলা 138.64 কিলোমিটার দূরত্বে ট্রেনটি পৌঁছাবে 2 ঘন্টা 50 মিনিটে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, গত 1 নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রায় 7 মাস পর এই রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ 8 রাজ্যের 57টি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 904 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। ভোট হচ্ছে উত্তরপ্রদেশের 13 আসনে, পাঞ্জাবের 13, পশ্চিমবঙ্গের 9, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4 এবং ঝাড়খণ্ডের 3 ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একমাত্র আসনে। শেষ দফায় ভোটার সংখ্যা প্রায় 11 কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শেষ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হিমাচল প্রদেশে অভিনেত্রী কাঙ্গনা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, চণ্ডীগড়ে কংগ্রেসের মনীষ তিওয়ারি এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে লোকসভার 543 আসনের মধ্যে শেষ হয়েছে 486 সংসদীয় আসনের ভোট। গেল 6 দফায় গড়ে ভোট পড়েছে 66%। নির্বাচনের ফল প্রকাশ হবে 4 জুন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক আইজিপি বেনজিরের দায় সরকার নেবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল গেল ডিবি। গণতন্ত্রের বিচ্যুতির ফলে দেশে অর্থনৈতিক সংকট বাড়ছে, অভিমত বিশিষ্টজনদের। দেশি বিনিয়োগকারীদের বিদেশে পাড়ি জমানো অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলের 14টি উপজেলায় পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা, সুপেয় পানির জন্য হাহাকার 30 লাখেরও বেশি মানুষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।